সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ডিগ্রি ও অনার্স শ্রেণীর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়ে দশম অধ্যায়। আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি, সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার এই কবিতার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি আজকে কোন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব। বাঙালি জাতির জনক, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, মহাবিদ্রোহের মহান নেতা, বাঙালির হাজার বছরের সর্বশ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির আত্মপ্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য গঠনের যে বিরামহীন সংগ্রাম প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হয়েছে, সেই সংগ্রাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালের 16 ডিসেম্বর জয়লাভ করে। মানব ইতিহাসে বাঙালি জাতির অভ্যুদয় এক যুগান্তকারী ঘটনা। আর এই যুগান্তকারী ইতিহাসের স্রষ্টা মহান জাতির মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে সংক্ষেপে তোমাদেরকে একটু আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। আমি এখানে 1920 সাল থেকে 1975 সাল পর্যন্ত তোমাদের এই যে ঘটনা প্রবাহের সালগুলো দিয়েছি। তোমরা লক্ষ্য করো, 1920 সালে 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলা, তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল শেখ লুৎফুর রহমান এবং মাতা সায়রা খাতুন, এবং ওনারা 4 বোন এবং 2 ভাইয়ের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন তৃতীয়। ওনার পিতা মাতা ওনাকে আদর করে খোকা বলে ডাকতেন। এরপর আমরা দেখেছি 1927 সাল ওনার বয়স যখন 7 বছর বয়সে তিনি গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওনার শিক্ষা জীবন শুরু করেন। এরপর আমরা দেখি 1938 সালে তিনি শেখ ফজিলাতুন্নেসা মুজিব রেনুকে বিয়ে করেন, অর্থাৎ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং ওনাদের দাম্পত্য জীবনে আমরা জানি ওনারা দুই কন্যা সন্তান এবং 3 জন পুত্র সন্তানের জনক জননী ছিলেন। ওনাদের 2 জন কন্যা সন্তান শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল। এরপর আমরা দেখি যে 1942 সালে বঙ্গবন্ধু গোপালগঞ্জ মিশন হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং একই বছর 1942 সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। এরপর আসি যে 1947 সালে তিনি এই যে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর আমরা দেখি যে 1947 সালে যখন দেশ বিভক্তি হয়, দেশ বিভক্তির পরে তিনি বাংলাদেশে ফেরত আসেন।
এবং 1948 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এরপর আমরা দেখি 1949 সালের 23শে জুন যখন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, সে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার লগ্নে বঙ্গবন্ধু আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর আসি আমরা 1952 সাল। 1952 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কারাগারে বন্দী ছিলেন, কিন্তু কারাগারে বন্দী থাকা অবস্থায়ও তিনি ভাষা আন্দোলনের নীতি কর্মপরিকল্পনা তিনি আন্দোলনকারীদের মধ্যে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং ছাত্রনেতা গাজীউল হকের মাধ্যমে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের যে পুলিশের 144 ধারা জারি ভঙ্গের যে কর্মপরিকল্পনা তিনি কারাগার থেকেই দিয়েছিলেন। এবং আমরা পরবর্তীতে দেখি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে চরম আন্দোলন, যে রক্তক্ষয়ী সংগ্রাম, সেই সংগ্রামের ফলে 1956 সালে পাকিস্তান সংবিধানে আমাদের মাতৃভাষা বাংলাকে কি করা হয়, মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর আসি 1953 সাল। 1953 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট, 4টি রাজনৈতিক দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং 1954 সালের 10ই মার্চ প্রথম পূর্ব পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে এবং যুক্তফ্রন্ট 237টি আসনের মধ্যে 223টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং বঙ্গবন্ধু গোপালগঞ্জ আসন থেকে নির্বাচিত হন 1954 সালের নির্বাচনে। এরপরে আসে 1955 সাল। 1955 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ হিসেবে দলটি আত্মপ্রকাশ করেন। কেন করেন? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য তিনি আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক রাজনীতির আত্মপ্রকাশ ঘটান। এরপরে আসি আমরা 1966 সাল। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে মুসলিম লীগের অধিবেশনে বিরোধী দলীয় সম্মেলনে তিনি আমাদের যে পূর্ব পাকিস্তানের 6টি দাবি সংবলিত একটি দাবি পেশ করেন, 6টি দাবি পেশ করেন 1966 সালে 5 থেকে 6 ফেব্রুয়ারি, যেটাকে বলা হয় 6 দফা দাবি। আর এই 6 দফা দাবি ছিল বাঙালি জাতির প্রাণের দাবি, বাঁচার দাবি এবং স্বায়ত্তশাসনের দাবি। এবং 6 দফার প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের স্বায়ত্তশাসন সম্পর্কে দুর্বার আন্দোলন এবং তাদের সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়। পরে আমরা দেখি 1968 সাল। এই যে 1968 সালে এসে যদিও বঙ্গবন্ধুর 6 দফা ছিল স্বায়ত্তশাসনের দাবি, কিন্তু পশ্চিমা শাসক গোষ্ঠী আইয়ুব সরকার বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদের জনক এবং 6 দফাকে বিচ্ছিন্নতাবাদের নীলনকশা হিসেবে আখ্যায়িত করে বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে আরও 34 জনের বিরুদ্ধে মোট 35 জনকে আসামি করে 1968 সালের 3 জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা নামে এক মিথ্যা মামলা দায়ের করে। কিন্তু আমরা আসি যে 1969 সালের পরবর্তীতে দুর্বার ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্রদের 11 দফা এবং জনগণের দুর্বার আন্দোলনের মুখে 1969 সালের 22শে ফেব্রুয়ারি আইয়ুব সরকার বঙ্গবন্ধু সহ অন্যান্য বন্দীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন এবং 1969 সালের 23শে ফেব্রুয়ারি আমরা জানি যে রেসকোর্স ময়দানে অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তোফায়েল আহমদ কি করেন? বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। এরপর আসি 1970 সাল। 1970 সালের 12ই নভেম্বর পূর্ব পাকিস্তানে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। এরপরে যদিও নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড়ের কারণে সেটা চলে যায় 1970 সালের ডিসেম্বরে। অর্থাৎ 1970 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় পরিষদের নির্বাচন এবং 17ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রাদেশিক পরিষদের নির্বাচন। আর 1970 সালের 7 ডিসেম্বর জাতীয় পরিষদের জন্য নির্ধারিত 169টি আসনের মধ্যে
আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং 169টি আসনের মধ্যে 167টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও ইয়াহিয়া কুচক্রি ইয়াহিয়া সরকার ক্ষমতা হস্তান্তরে নানা রকম তালবাহানার আশ্রয় নেয়। পরবর্তীতে বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চে উনার 7ই মার্চের ভাষণ প্রদান করেন এবং 7ই মার্চের ভাষণের মাধ্যমে আমাদের পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণকে মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য তিনি ঘোষণা দেন এবং তার 7ই মার্চের ভাষণে বলেন যে আমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এভাবে তিনি জনগণকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। পরে আমরা দেখি যে 1971 সালের 25 মার্চ কাল রাত্রি, যেটা বলা হয় 25 মার্চ, আমাদের পশ্চিমা শাসক গোষ্ঠী হায়নার মতো তারা আমাদের নিরীহ বাঙালির উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় এবং সেই 25 মার্চ শেষ রাত অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তারা বন্দি করে নিয়ে যায় এবং বঙ্গবন্ধু বন্দি হওয়ার প্রাককালে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে স্থান পাই। এরপরে মুক্তিযুদ্ধের পর 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন। 1972 সালে 10 জানুয়ারি। এরপরে আমরা জানি যে 1972 সালের 12ই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংবিধান প্রণয়ন করেন 1972 সালের 16ই ডিসেম্বর। এরপর 1973 সালে তিনি প্রথম সাধারণ নির্বাচনের আয়োজন করেন এবং এখানে 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 293টি আসন পেয়ে সরকার গঠন করে। 1974 সালে তিনি জাতিসংঘের সদস্য পদ পাই এবং 1974 সালে বঙ্গবন্ধু 1974 সালের 24 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় প্রথম বাঙালি হিসেবে বাংলায় বক্তব্য প্রদান করেন এবং 1975 সালের 15ই আগস্ট আমরা জানি নির্মম একদল বিপদগামী সেনা অফিসারদের হত্যাকাণ্ডে এবং ওদের ষড়যন্ত্রের শিকার হন বঙ্গবন্ধু পরিবার। পৃথিবীর কোনো ইতিহাসে এভাবে একজন মহানায়কের পরিবারকে বা ওনার বংশকে ধ্বংস করে দেওয়ার নজির নেই। শুধু আমাদের বাংলাদেশেই সংঘবদ্ধভাবে বঙ্গবন্ধুকে 1975 সালের 15ই আগস্ট ওনার পরিবার, ওনার গোষ্ঠীকে নির্মূল করার এক ভিন্ন ষড়যন্ত্র করেছিল বিপদগামী সেনা অফিসাররা। শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার ছোট বোন শেখ রেহানা পশ্চিম জার্মানিতে অবস্থান করার কারণে বেঁচে যান, সৌভাগ্যক্রমে বেঁচে যান। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে সংক্ষেপে বঙ্গবন্ধুর জীবনীটা তোমাদের সামনে তুলে ধরেছি। এখন আমরা আসি যে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর অবদান। তোমরা লক্ষ্য করো, প্রথম যে পয়েন্ট সেটা হলো সংবিধান প্রণয়নের ভূমিকা। আমরা জানি যে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং 12ই জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপরে বিভিন্নভাবে 12ই অক্টোবর 1972 সংবিধান বিধিবদ্ধ হয়। 1972 সালের 4 নভেম্বর সংবিধানটি গৃহীত হয় এবং 1972 সালের 16ই ডিসেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের সংবিধানটি কার্যকরী হয়। এরপরে আমরা দেখি যে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন। 2 নম্বর পয়েন্ট তোমরা দেখো যে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু প্রথমেই নজর দেন আমাদের 1 কোটি বাঙালি, নিরীহ বাঙালি যে শরণার্থী ভারতে আশ্রয় নেয়, সে 1 কোটি শরণার্থীকে দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করেন এবং আমাদের বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীরা ছিলেন বা প্রত্যক্ষভাবে আমাদের যুদ্ধে সহযোগিতা করেছেন, সে ভারতীয় সেনাবাহিনীদেরকে 3 মাসের মধ্যে ভারতের নিকট হস্তান্তর করেন। শুধু সেটা না, তিনি এই সময়ের মধ্যে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং বিদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ফান্ড গঠন করেন এবং তিনি এর মধ্যে আবার 100টিরও বেশি রাষ্ট্রের সমর্থন লাভে সফল হন এবং একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে ওনাকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হয়েছে। এরপরে আমরা দেখি যে
পররাষ্ট্রনীতি আমাদের তিনি পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন। আমরা জানি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 1972 সালে যে সংবিধান, এটা 25 নং অনুচ্ছেদে, দ্বিতীয় ভাগে 25 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আমাদের ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালাইজ টু নান, অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমাদের বঙ্গবন্ধু বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষার জন্য আমাদের পররাষ্ট্রনীতি, এই সুন্দর পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন। এরপরে আমরা আসি যে জাতীয়করণ নীতির প্রবর্তন। জাতীয়করণ নীতি প্রবর্তনে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ নেতৃত্বের একটি উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে সমাজতান্ত্রিক দেশ হিসেবে আমরা কি করি, জাতীয়করণ নীতির প্রবর্তন এবং কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। দেশের বৃহৎ বৃহৎ শিল্প, ব্যাংক ও বীমা জাতীয়করণ করা হয়। এক্ষেত্রে সরকার শতকরা 86% শিল্প কারখানা ও শতকরা 87% বৈদেশিক বাণিজ্য জাতীয়করণের আওতায় নিয়ে আসেন। এগুলো পরিচালনার জন্য গঠন করেন বিভিন্ন কর্পোরেশন। এরপরে আমরা দেখি যে 1973 সালে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সরকার মূলত 1970 সালের নির্বাচনের ভিত্তিতে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন এবং 1973 সালে 7ই মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুনরায় সরকার গঠন করে। এরপর আমরা আসি যে সাম্প্রদায়িক রাজনীতির অবসান। এখানে সাম্প্রদায়িক রাজনীতির অবসান কিভাবে, তিনি বঙ্গবন্ধু ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঘোষণা করেন। উনি মূলত বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন এবং এই রাষ্ট্রীয় মূলনীতি, 4টি রাষ্ট্রীয় মূলনীতির প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সাম্প্রদায়িক রাজনীতির অবসান করেন। এরপরে আমরা আসি যে উনি জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করেন। জোট নিরপেক্ষ নীতি 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ নীতির সম্মেলনে বঙ্গবন্ধু অংশগ্রহণ করেন এবং এই জোট নিরপেক্ষ নীতির প্রতি উনি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেন যে বাংলাদেশ এবং বাঙালি জাতি কোনো সামরিক জোটের কি হবে না, অনুসরণ করবে না, কোনো সামরিক জোটকে অনুসরণ করবে না, আমরা নিরপেক্ষ জাতি বা নিরপেক্ষ রাষ্ট্র। এরপরে দেখি যে যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন। যোগাযোগ ব্যবস্থার পুনর্গঠন ও উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন বঙ্গবন্ধু। ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থাকে পুনর্গঠন করতে আওয়ামী লীগ সরকার সর্বশক্তি নিয়োগ করেন। অল্প দিনের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার 300টি রেলওয়ে ব্রিজ, 170টি সড়ক সেতু, 6টি বিমানবন্দর ও মংলা সমুদ্র বন্দর নির্মাণ করেন। এরপরে আমরা দেখি যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালের মার্চ মাসে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষণা করেন এবং এটি জুলাই থেকে কার্যকর করেন। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, জাতীয় আয় বৃদ্ধি, অধিক সংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি। আর এই পরিকল্পনা গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার যুদ্ধবিধ্বস্ত দেশের মেরুদণ্ডকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন। এরপর আমরা দেখি যে বাংলাদেশি মুদ্রার প্রচলন। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে পাকিস্তানি মুদ্রার প্রচলন ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিটিশ সরকারের সহায়তায় বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু করেন। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীকালে দেশে মুদ্রাযন্ত্র প্রতিষ্ঠা করে টাকশাল গড়ে তোলা হয়। এরপরে আমরা দেখি যে বৈদেশিক সাহায্য সংগ্রহ। 11 নম্বর পয়েন্ট লক্ষ্য করো শিক্ষার্থীরা, 11 নম্বর পয়েন্ট হলো বৈদেশিক সাহায্য সংগ্রহ। বাংলাদেশের স্বাধীনতার পর বহু লোকের অনাহারে অর্ধাহারে মৃত্যুর সম্ভাবনা দেখা দেয়, যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছে সাহায্য সহযোগিতার আহ্বান জানান
বিদেশ থেকে প্রাপ্ত প্রচুর খাদ্য সামগ্রী ও বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী জনগণের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করেন। এরপর আমরা 12 নম্বর পয়েন্ট লক্ষ্য করো শিক্ষার্থীরা, শিক্ষা সংস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার শিক্ষা ব্যবস্থায় সংস্কার সাধনের লক্ষ্যে কুদরাতি ক্ষুদা শিক্ষা কমিশন গঠন করেন। এই সরকার বিশ্ববিদ্যালয়ের কালা কানুন বাতিল করে গণতান্ত্রিক অধ্যাদেশ 1973 প্রণয়ন করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার 40,000 প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি কর্মচারী হিসেবে মর্যাদা দান করেন। এরপর আমরা দেখি যে 13 নম্বর পয়েন্ট লক্ষ্য করো, ভূমি সংস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার কৃষকদের দুঃখ দুর্দশা মেটানোর জন্য 25 বিঘা জমির খাজনা পুরোপুরি মওকুফ করে দেন। ভূমিহীন কৃষকদের কথা চিন্তা করে সিলিং 100 বিঘা নির্ধারণ করে দেন। এরপর আমরা দেখি যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় উন্নতির জন্য প্রতিটি মহকুমাকে জেলায় রূপান্তর করা হয়। প্রত্যেক জেলায় একজন করে গভর্নর নিয়োগের ব্যবস্থা করেন। বিধান করা হয় যে জেলা গভর্নর হবেন জনগণের নির্বাচিত প্রতিনিধি। সর্বশেষ আমরা দেখি যে আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য। আমরা দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাস্ট পয়েন্ট শিক্ষার্থীরা লক্ষ্য করো, 15 নম্বর পয়েন্ট হলো আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ 1972 সালে কমনওয়েলথ, 1974 সালে জাতিসংঘের ও ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির সদস্যপদ লাভ করে। তার কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তান সহ বিশ্বের 140টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দান করে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও বাঙালি জাতির মুক্তি সংগ্রামে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ তাকে 1973 সালে জুলিও কুরি খেতাবে ভূষিত করেন। প্রিয় শিক্ষার্থী, এখানে বঙ্গবন্ধুর স্বাধীনতা পরবর্তী সময়ে অবদান আমি সংক্ষেপে তুলে ধরেছি। আসলে বঙ্গবন্ধুর অবদান এত সহজে তুলে ধরা সম্ভব না। 1973 সালে যে জোট নিরপেক্ষ সম্মেলন হয়, সেই সম্মেলনে বিপ্লবী রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ট্রো বলেছেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি মহান মুজিবকে দেখেছি। আর 1971 সালের 5 এপ্রিল আমেরিকার টাইম পত্রিকার কভার পৃষ্ঠার বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাকে পোয়েট অফ পলিটিক্স হিসেবে আখ্যায়িত করা হয়। এতে কোনো সন্দেহ নেই যে বঙ্গবন্ধু সারা জীবনটাই ছিল একটা ছন্দময় রাজনীতি, এবং তাকে এই কারণেই তাকে বলা হয় রাজনীতির কবি। আমরা দেখি বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন, বঙ্গবন্ধু ছিলেন একটি প্রতিষ্ঠান, একটি দর্শন এবং একটি চেতনার আলোকবর্তিকা। বঙ্গবন্ধুকে কি নিশ্চিহ্ন করা যায়? যারা বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন তারা নিজেরাই ইতিহাসের দুর্গন্ধময় আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন, আর যারা বেঁচে আছেন তারা পাহাড় পর্বতে লোকান্তরে মির্জাপুর কাপুরুষের মতো বেঁচে আছেন। তাই আজ আর মহান পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপন মহিমায় উদ্ভাসিত। তাই আজকের এই শোকের মাসে আমার মতে সান্ত্বনার বিষয় হচ্ছে এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক এই গাঙ্গেয় বদ্বীপকে যে দিগদর্শন দিয়ে গেছেন, সেই দুর্গম পথের বিজয়ী বাংলাদেশ আজ মধ্যমায়ের দেশের মাইল ফলক ফেরিয়ে 2041 সালের উন্নত দেশের মর্যাদা পেতে চলেছে বা উন্নত দেশে উন্নীত হতে যাচ্ছে। এখানে মহান মুজিবের সাফল্য এবং জীবনের শ্রেষ্ঠ অর্জন। তাই আজকে এই আগস্টের মাসে মহান মুজিব এবং বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।